আচ্ছা, আপনার কি আজকাল মনে হচ্ছে যে বিশ্বটা একটা সংকটের দিকে এগোচ্ছে? যদি এমনটা মনে হয় তাহলে জেনে রাখুন, এই ভাবনাটা কিন্তু শুধু আপনার একার নয়। চলুন আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে যাই, দেখি এই ক্রমবর্ধমান উদ্বেগের পেছনের কারণগুলো আসলে কি, আর বাস্তব পরিস্থিতিটাই বা কেমন। একটু দেখুন এই সংখ্যাটা 53%। এটা কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যা নয়। না, এটা আসলে বিশ্বজুড়ে বাড়তে থাকা এক গভীর উদ্বেগের প্রতিফলন। বলা যেতে পারে আমাদের সময়ের একটা স্ন্যাপশট। তো এই 53% ব্যাপারটা আসলো কোত্থেকে? এটা এসেছে ইউগভের একটা বেশ সাম্প্রতিক জরিপ থেকে। আর জরিপটা বলছে যে ব্রিটেনের অর্ধেকেরও বেশি মানুষ এখন বিশ্বাস করে যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভাবা যায়? এটা কোনো বিচ্ছিন্ন দু একজনের ভাবনা নয়, এটা একটা ব্যাপক জনমত। আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? এই ভয়টা কিন্তু এক জায়গায় থেমে নেই, এটা হু হু করে বাড়ছে। মানে 1 বছরেরও কম সময়ে এই বিশ্বাসটা 41% থেকে লাফিয়ে 53% পৌঁছে গেছে। এই যে 12 পয়েন্টের একটা বিশাল বৃদ্ধি, এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানুষের মধ্যে উদ্বেগটা কত দ্রুত ছড়িয়ে পড়ছে। আচ্ছা, তাহলে প্রথম পর্বে আমরা দেখব ১৯১৩ সালের প্রতিধ্বনি। মানে বর্তমান পরিস্থিতিকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে পিছিয়ে যেতেই হবে। দেখুন, রেসপন্সিবল স্টেটক্রাফটের একটা বিশ্লেষণে খুব ইন্টারেস্টিং একটা কথা বলা হয়েছে। তারা বলছে, আজকের এই যে গ্লোবাল সিস্টেম, এই যে এত কানেক্টেড একটা দুনিয়া, এটাকে বাইরে থেকে দেখতে যতটা স্থিতিশীল মনে হয়, আসলে ভেতরে ভেতরে এটা বেশ ভঙ্গুর। আর পরিস্থিতিটা নাকি অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগের বছর, মানে ১৯১৩ সালের মতো। এই টাইমলাইনটা দেখুন। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কিভাবে মিত্রতার এক জটিল জালে জড়িয়ে থাকা পৃথিবীতে ছোট্ট একটা ঘটনা, মাত্র একজন আর্চডিউকের হত্যাকাণ্ড, কিভাবে কয়েক সপ্তাহের মধ্যে একটা বিশ্বজোড়া মহাবিপর্যয়ের আগুন জ্বালিয়ে দিল। এটা একটা ভয়ঙ্কর উদাহরণ, তাই না, যে কিভাবে পরিস্থিতি চোখের পলকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এখানে আজকের দিনের সাথে তখনকার মূল পার্থক্যটা বোঝা যায়। ভাবুন একবার, যদি ১৯১৩ সালের বিশ্বটা একটা বারুদের স্তূপ হয়, তাহলে আজকের বিশ্বটা তার চেয়েও বহুগুণ বেশি জটিল আর একে অপরের সাথে জড়িয়ে আছে। তখন দেশ ছিল মোটে ৬১টা, আর এখন প্রায় ২০০টা। আর তাদের মধ্যেকার এই যে বাণিজ্য চুক্তি, এই সব কিছুর জালটাও কিন্তু অনেক বেশি বিস্তৃত আর ভঙ্গুর। বেশ, তাহলে আমরা এখন দ্বিতীয় পর্বে চলে এসেছি। আজকের ফ্ল্যাশ পয়েন্টগুলো। এটা তো বোঝা গেল যে পুরো সিস্টেমটা বেশ ভঙ্গুর। এখন আসল প্রশ্নটা হলো, আজকের এই জটিল পৃথিবীতে সবচেয়ে বড় ঝুঁকির জায়গাগুলো ঠিক কোথায়? এই যে তালিকাটা দেখছেন, এটা কাউন্সিল অন ফরেন রিলেশনসে তৈরি। এখানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোকে চিহ্নিত করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে টিয়ার 1 ঝুঁকি। কেন? কারণ এগুলোর যে কোনো একটা বড় আকার নিলে তার প্রভাব সারা বিশ্বে পড়তে পারে। আর দেখুন, তালিকার একেবারে ওপরেই আছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুটোর ক্ষেত্রেই দেখুন সম্ভাবনা আর প্রভাব দুটোই হাই বা উচ্চ লেভেলের। মানে এই টিয়ার 1 ট্যাগটার গুরুত্ব কিন্তু অনেক। এগুলোকে শুধু স্থানীয় কোনো সমস্যা ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। না, এগুলোর প্রত্যেকটার মধ্যেই একটা বড় যুদ্ধ শুরু করার মতো বারুদ আছে। অনেকটা ডমিনো এফেক্টের মতো। একটা পড়লে বাকিগুলোও পড়তে শুরু করবে, আর পুরো বিশ্বকে নিজের জালে জড়িয়ে ফেলবে। ওকে, এবার আমরা আমাদের আলোচনার তৃতীয় পর্বে ঢুকছি, চীনের পারমাণবিক নীতির পরিবর্তন। চলুন এবার এমন একটা দিকে নজর দিই যা পুরো এই কৌশলগত হিসাব নিকাশকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। আর সেটা হলো চীনের পারমাণবিক নীতির একটা নীরব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। দেখুন, বহু দশক ধরে চীনের যে নিউক্লিয়ার পলিসি ছিল সেটাকে বলা হতো মিনিমাম ডিটারেন্স বা ন্যূনতম প্রতিরোধ। এর মানে হলো, এটা ছিল পুরোপুরি একটা প্রতিরক্ষামূলক নীতি। সোজা কথায় তাদের বক্তব্য ছিল, আমরা আক্রান্ত না হলে আগে অস্ত্র ব্যবহার করব না, কিন্তু কেউ হামলা করলে এমন পাল্টা জবাব দেব যে সে আর দ্বিতীয়বার ভাববে না। তাদের ঘোষিত নীতি ছিল নো ফার্স্ট ইউজ, মানে আমরা কখনোই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন চীনের আসল বা ডিফ্যাক্টো কৌশলটা অন্যরকম। এটাকে বলা হচ্ছে লিমিটেড ওয়ার ফাইটিং। আর এটা কিন্তু আগের নীতির প্রায় উল্টো। এখানে পারমাণবিক অস্ত্রকে শুধু পাল্টা আঘাতের জন্য রাখা হচ্ছে না, বরং যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা আদায় করতে বা কোনো সংঘাতকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বড় আদর্শিক পরিবর্তন। আর এই যে পরিবর্তন, এটা কিন্তু শুধু কথার কথা নয় বা কাগজে কলমে সীমাবদ্ধ নেই। এর পেছনে রয়েছে বাস্তব কারণ, যেমন তাদের প্রযুক্তিগত উন্নতি। এখন তাদের হাতে আরও উন্নত, আরও নিখুঁত আর সহজে লুকিয়ে ফেলা যায় এমন মিসাইল আছে। আবার দেখুন, তারা পিএলএ রকেট ফোর্সের মতো একটা বিশেষ বাহিনী তৈরি করেছে।
এই সব কিছুই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে তারা এখন একটা নতুন, বলা যেতে পারে আরও অ্যাগ্রেসিভ নীতির দিকে এগোচ্ছে। বেশ, আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি, আর এই পর্বটার নাম হল সিকিউরিটি ডিলেমা বা নিরাপত্তা সংকট। এখানে আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা আমাদের বুঝতে সাহায্য করবে যে কিভাবে দুটো দেশ যুদ্ধ না চাইলেও একটা সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। ব্যাপারটা খুবই অদ্ভুত, তাই না? হারবার্ট বাটারফিল্ডের এই কথাটা খেয়াল করুন। এটা আসলে সিকিউরিটি ডিলেমার একেবারে মূল মনস্তাত্ত্বিক ব্যাপারটা তুলে ধরে, আর সেটা হলো একটা দেশ কখনোই অন্য একটা দেশের মনের ভেতরটা দেখতে পারে না। তাদের আসল উদ্দেশ্য কি সেটা শতভাগ নিশ্চিত হয়ে জানা সম্ভব না। ফলে একটা দেশ হয়তো নিজের নিরাপত্তার জন্য কিছু একটা করল, কিন্তু অন্য দেশটা সেটাকে দেখল একটা হুমকি হিসেবে, একটা আগ্রাসন হিসেবে। এই যে চক্রটা দেখছেন, এটাই হলো সেই দুষ্ট চক্র। চলুন ধাপে ধাপে দেখি। ধাপ 1, ধরুন ক নামের একটা দেশ ভাবল তাদের আরও নিরাপত্তা দরকার, তাই তারা তাদের সামরিক শক্তি বাড়াল। ধাপ 2, এখন তাদের প্রতিবেশী দেশ খ এই ব্যাপারটা দেখল একটা হুমকি হিসেবে। ধাপ 3, তখন খ দেশটা কি করল? তারাও নিজেদের নিরাপত্তার জন্য সামরিক শক্তি বাড়াতে শুরু করল। আর ধাপ 4, ক দেশ তখন খয়ের এই কাণ্ড দেখে ভাবল, এই তাহলে ওদের মনে ছিল, মানে তারা এটাকে আগ্রাসনের প্রমাণ হিসেবে দেখল আর নিজেরা আরও বেশি করে অস্ত্র বানানো শুরু করল। আর এভাবেই এই অবিশ্বাসের চক্রটা চলতেই থাকে। আর এটাই হলো সিকিউরিটি ডিলেমার সবচেয়ে দুঃখজনক বাস্তবতা। একটা দেশ যখন নিজের নিরাপত্তা বাড়াতে যায়, তখন সেটাই আরেকটা দেশের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়। আর আজকের দিনে চীনের এই যে পারমাণবিক নীতির পরিবর্তন আর এর জবাবে আমেরিকার সম্ভাব্য প্রতিক্রিয়া, এটাই ভয়ঙ্কর চক্রের একটা একেবারে পারফেক্ট আধুনিক উদাহরণ। তাহলে আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটা মৌলিক প্রশ্ন রেখে যেতে চাই। যখন দুটো পক্ষই আসলে শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তখন তারা কি এই পারস্পরিক অবিশ্বাসের চক্রটা ভেঙে যুদ্ধের পথ এড়িয়ে চলতে পারে? এই প্রশ্নের উত্তরের উপরেই হয়তো আমাদের সবার সম্মিলিত ভবিষ্যৎ নির্ভর করছে।